রাতেই ঘুরে গেছে ক্ষমতার চাকা। আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশ রাজত্ব করবে আওয়ামী লীগ। এইদিকে ডক্টর ইউনূস এবং উপদেষ্টারা সেনাপ্রধানের কাছে পদত্যাগ করবেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বাংলাদেশের ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ বাড়তে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকার যেন অনেকটা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনোভাবেই সফল হবে না, তারা ব্যর্থ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বার আন্দোলন করেছিলেন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি আজ আক্রান্ত হলেন এবং ওই বৈষম্যবিরোধী আন্দোলনের একটা অংশ যারা নিজেদেরকে তৌহিদি জনতা হিসেবে মনে করে উপস্থিত হলাম, কিন্তু আমি প্রোটেক্ট করতে পারলাম না 400-500 জঙ্গি সন্ত্রাসীকে। এটি সেনাবাহিনীর মারাত্মক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বাংলাদেশে এবং বিদেশে, বহির্বিশ্বে। আমরা তো হেলমেট বাহিনী সম্পর্কে সবাই জানি। ছাত্রলীগের সোনার ছেলেরা হেলমেট পরে যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো, হকি স্টিক নিয়ে নামতো, চাপাতি দিয়ে কোপাতো। এটা কথা বলছেন মূলত জনাব হাসনাত আবদুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ঘুরে গেল রাতারাতি ক্ষমতার চাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে চলেছেন। এইদিকে সমন্বয়করা উপদেষ্টারা দেশ ছেড়ে চলে যাওয়ার পায়তারা শুরু করে দিয়েছেন। সম্মানিত দর্শক, রাতারাতি ঘুরে গিয়েছে ক্ষমতার চাকা। আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে বাংলাদেশের রাজপথ দখল করে ফেলেছে। এইদিকে আবার ভারত সরকার নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে জাতিসংঘের মাধ্যমে। সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করতে চলেছে এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসতে চলেছে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা দেখলেই সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই অন্তর্বর্তীকালীন সরকার যেন অনেকটা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনোভাবেই সফল হবে না, তারা ব্যর্থ হবে। এবং রাজনৈতিক দলগুলো মানে আওয়ামী লীগ বাদ দিয়ে বা আওয়ামী লীগের সঙ্গে যারা জোট করেছিল গত 1.5 দশক ধরে তাদেরকে বাদ দিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বিএনপি বারংবার একটা কথা বলে, তারা এই সরকারকে ব্যর্থ হতে দিবে না। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন একটি বাংলাদেশের স্বপ্নের সূচনা দেখা শুরু করেছে মানুষ, গণতন্ত্রকামী মানুষ, তারা আশাহত হবে এবং শেখ হাসিনার আবার হয়তো ফিরে আসার সুযোগ তৈরি হবে। মানে রাজনৈতিক দলগুলো চাইছে হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এই সরকার যেন ব্যর্থ না হয়, সরকারও চাইছে তারা যেন ব্যর্থ না হয়, কিন্তু কোনোভাবেই যেন সে ব্যর্থতার হ্রাস তারা টেনে ধরতে পারছে না। বইমেলা, অমর একুশে গ্রন্থমেলার কথা যদি বলি, আজকে একটি বইমেলার স্টলে হামলা হয়েছে এবং সেটি গত 1.5-2 দিন ধরে অনেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দেওয়া হয়েছে এবং হামলা হয়েছে। বইমেলা যেখানে নানা মতের, নানা বর্ণে, নানা ধর্মের মানুষ তাদের নিজস্ব চিন্তা ভাবনা লেখা তারা প্রকাশ করে থাকেন। এখন আমি ঠিক করব আমি কোন ধরনের বই পড়ব। আমাকে কি কেউ তসলিমা নাসরিনের বই পড়তে বাধ্য করেছে কেউ? আমার যদি সেটা পছন্দ না হয় আমি সেটি কিনবো না, আমি কিনবো না সেই বই। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একটি স্টলে ভাঙচুর হচ্ছে, সেখানে যিনি প্রকাশক মেবি ভব, তাকে কান ধরে উঠবোস করতে বলা হচ্ছে, মানে কান ধরতে বলা হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে আবার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন যে এগুলো চলতে দেয়া যায় না, এগুলো ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা। মানে আপনি যখন একটা ট্রেন্ড শুরু করে দেন তখন চাইলে আপনি সেটি টানতে পারেন না, থামাতে পারবেন না। 6 মাস পার হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের। মাজার ভাঙার কথা আপনাদের মনে আছে? সেপ্টেম্বর মাস জুড়ে তখন কি সরকার মাজার ভাঙা বন্ধ করতে পেরেছে, রোধ করেছে বা মাজার ভাঙার বিপরীতে কোনো কথা বলেছে? একের উপর এক বিভিন্ন জায়গায় হামলা, মামলা, ভাঙচুর, নানান ঘটনা ঘটছে এবং 6 মাস পরে এসে সরকার এখন বলছে এটা এই মব, এটা হচ্ছে জনতার আন্দোলন, যে গণ অভ্যুত্থান সেটি আসলে বিনষ্ট করবে। এতদিন ধরে যে আমরা বলে আসছি, এবং আমি তো আজকেরও আগে কয়েকদিন আগেও আমি মব ভায়োলেন্স বলেছি, এটাকে জাস্টিস নয় ভায়োলেন্স। সরকার কেন এগুলো বুঝছে না? অনেকটা ঘোষণা দিয়ে আপনারা 32 নম্বর ভেঙে ফেললেন, 3-4 দিন ধরে উৎসবের মধ্য দিয়ে সেই ভাঙার কার্যক্রম চলছে। আপনি যখন সেই মানুষগুলোকে উৎসাহ দিচ্ছেন সরকারে থেকেও, তখন সেই মানুষগুলো কেন পিছপা হবে তাদের নিজেদের ভাবনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে? আজকে তাদের মনে হচ্ছে যে তসলিমা নাসরিনের বই এখানে প্রকাশ করা যাবে না, সেই জন্য স্টল ভাঙচুর করতে হবে, তারপরে প্রকাশককে কান ধরাতে হবে। কালকে তাদের অন্য একজনের বই ভালো লাগবে না, সেক্ষেত্রে একই রকম কাজ করতে হবে। কিন্তু এটা তারা মনে রাখে না, যে কেউ যে কোনো যুক্তি দিয়ে কথা বলতে পারে। আপনার যদি সেই যুক্তি পছন্দ না হয় তার বিপরীতে আপনি অন্য যুক্তি দাঁড় করান, জনগণ ঠিক করবে, পাঠক ঠিক করবে কোন যুক্তি তার কাছে গ্রহণযোগ্য। তাই বলে আপনি কেউ লিখলে গলা টিপে ধরবেন সেই বই আসলে কি রয়েছে। দেখেন, আমার কাছে মনে হয় যে এই ঘটনার মধ্যে অনেক সময় হিতে বিপরীত হয় এবং এই বইটি আরো বেশি পরিমাণে বিক্রি হবে, হয়তো অনলাইনে বিক্রি হবে। এখন তো আর একেবারে যে অফলাইনে গিয়ে মেলায় গিয়ে বই কিনতে হবে ব্যাপারটা আসলে তা নয়। এখন অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকেই আসলে তারা বই কিনতে পারবে এবং এই বইটি অনেক বেশি পরিমাণে বিক্রি হবে। কারণ
এই বইটিকে কেন্দ্র করে একটি ইনসিডেন্ট ঘটে গিয়েছে এবং সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এটা করতে দেয়া হবে না, এই ডাকটা নিশ্চিতভাবেই বা এই আহ্বানটা বা এই কথা বা এই সিদ্ধান্তটা নিশ্চিতভাবেই প্রশংসার দাবি রাখে, কিন্তু সেটা বড় দেরি হয়ে গেছে। ধরেন আপনার ঘরের ছেলে, আপনি তাকে ভালোবাসেন, সে তো প্রথমে একেবারে বড় শীর্ষ সন্ত্রাসী হয়ে যায় না, সেটা একটা প্রসেসের মধ্য দিয়ে যায়। হয়তো আপনার পকেট থেকে টাকা চুরি করলো, আপনি কিছু বললেন না, তারপর পাড়ার দোকান থেকে টাকা চুরি করলো, তারপর এলাকায় সংঘবদ্ধ হলো, কিশোর গ্যাং তৈরি হলো, তখন আপনি কিছু বললেন না, কারণ আপনার সন্তান, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে জন্ম দিয়েছেন। এরপর যখন ধীরে ধীরে সেই কিশোর গ্যাং থেকে ওই এলাকার পাতি মাস্তান হলো, তখনও কিছু বললেন না। যখন সে শিশু সন্ত্রাসী হয়ে যায়, তখন যদি আপনি শাসন করতে চান, তখন কি সে আপনার বাধ্য থাকবে ততদিনে? আরেকটা খুব মজার গল্প আছে, এই গল্পটার সাথে আপনার সবাই খুব পরিচিত, যে বাসর রাতে বিড়াল মারতে হয়। যদিও এটার যেই সেন্স এটা বলা হচ্ছে, সেই সেন্সটা নিয়ে আমি আসলে একটুখানি দ্বিমত পোষণ করি এবং সেই গল্প আমি অন্যদিন করবো। কিন্তু তারপরেও এটা একটা দিকে ঠিক আছে। বা আরেকটা উদাহরণও দেখা যায় যে দিন কেমন যাবে সেটা প্রভাতে সূর্য দেখে বোঝা যায়। আপনাদের সূর্যটা প্রভাতে বা আপনাদের শুরুটা ভালো হয়নি। আপনারা হয়তো বা সিদ্ধান্ত নিতে পারছেন না, কেন পারছেন না তাও জানি না। মানে এত বড় একটি গণঅভ্যুত্থানের পরে প্রায় সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে আপনাদের একটি সরকার গঠন করলেন, আপনারা আপনাদের পছন্দের মানুষ দিয়ে। সেই সরকার আসলে কি করছে? মানে দৃশ্যমান কোনো কাজ কি আমরা দেখতে পাচ্ছি? রেজনা চৌধুরী, দুঃখিত, রেজনা হাসান, তিনি বললেন যে অনেকেই বলেন আপনি এটা করবেন বলেছিলেন, বা তখন তো অনেক সরব ছিলেন, এখন কেন করতে পারছেন না? তখন তিনি উত্তর দেন যে সব তো সম্ভব না। তার মানে আপনি এখন সরকারে গিয়ে আপনার মনে হয়েছে যে সবকিছু সম্ভব না। তাহলে সরকারে যখন থাকেন অন্যরা, আপনি যখন সরকারের বাইরে ছিলেন, তখন তো সবসময় সরব থাকতেন এসব নিয়ে। এখন কি ইচ্ছে করি সেটা করতে পারছেন না, নাকি আসলেই করার সক্ষমতা নাই? যদি সক্ষমতা না থাকে দায়িত্বে কেন আছেন? ওয়াই? প্রধান উপদেষ্টা যখন নিজেই তার ইন্টারভিউতে বলেন যে আমাদের অভিজ্ঞতা নাই, আমরা কাজ করছি, লেগে গেলে ভালো, না লেগে গেলে নাই। ভাই, এটা একটা রাষ্ট্র চালানো, একটা সংসার চালানো না। আপনার ওই যে লেগে গেলে ভালো, না লেগে গেলে কপাল খারাপ, ওই কপাল খারাপ হবে দেশের মানুষের, আপনার না, আপনাদের না। আপনারা তো সরকারে রয়েছেন, আপনাদের আর কি কপাল খারাপ হবে? আপনাদের ওই যে লেগে গেলে টাইপের সিদ্ধান্ত যদি আপনারা নেন, তখন জনগণ জীবনের উপরে তাদের প্রভাব পড়বে। মানে কনফিডেন্স মানুষের না থাকতে পারে, একটা রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা না থাকতে পারে, কিন্তু এরকম মানে হাস্যকর কথাবার্তা একটা দেশের সরকার প্রধান বলতে পারেন, যখন বলেন তিনি, তখন আসলে বাকি যারা উপদেষ্টারা রয়েছেন তাদের কি দায় দেব? কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন সরকারে যারা আছেন তারা তাদের স্ব ক্ষেত্রে ব্যস্ত থাকেন, তারা চান যে তাড়াতাড়ি ছেড়ে দেন, তারা তাদের নিজেদের কাজে ফিরে যেতে পারলে খুশি, কারণ এখান থেকে যে বেতন পাওয়া যায় সেই বেতন তাদের পোষায় না, এমন কথাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আবার সরকার কি করে গঠিত হলো সে ব্যাপারে বলা হয়েছে যে যারা সামনে ছিলেন, ফ্রি ছিলেন, তাদেরকে নিয়ে সরকার গঠন হয়েছে। একটা দেশের সরকার গঠন নিয়ে সরকার প্রধান যিনি রয়েছেন, আমাদের গর্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এভাবে বলেছেন। তখন সেই সরকারটা কিভাবে ফাংশন করবে আপনারা সেটা জানেন, বুঝতে পারেন, আন্দাজ করতে পারেন, হালকা ভবিষ্যৎবাণীও চাইলে করে ফেলতে পারেন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। কাজের কাজ কিছুই হচ্ছে না। আজ এখানে ভাঙচুর হচ্ছে, কাল ওখানে মব হচ্ছে, মানে যাচ্ছে তাই ভাবে চলতেছে, কোনো শৃঙ্খলা নেই। ভাই, সরকার কি চায় সেটাও আসলে বুঝতে পারতেছে না। সরকার আসলে কি চায়? মানে কখনো সরকারের উপদেষ্টারা বলছেন বঙ্গবন্ধুকে সম্মান দিতে হবে, কখনো তার ছবি নামিয়ে ফেলছেন, কখনো বলছেন যে বঙ্গবন্ধুকে মানে ৭১ আগ পর্যন্ত তার ভূমিকার জন্য অনেক শ্রদ্ধা জানাতে হবে, তিনি শ্রদ্ধার অংশ, তিনি ইতিহাসের অংশ। আবার কখনো ৩২ নাম্বার ভেঙে ফেলা হয় যে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে। মানে যখন যা মন চায় তাই বলছে। এভাবে কি একটা দেশের সরকার চলতে পারে? হয়তো পারে, চলছে তো আমাদের দেশের সরকার, কিন্তু এভাবে আসলে চলবে না। সরকারকে স্ট্রিক্ট হতে হবে, কঠোর হতে হবে। যদিও জানি না যে বইমেলা ঘৃণার চাষাবাদ দিয়ে শুরু হলো, সাবেক মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন দিয়ে, সেখানে আবার সরকারের একজন প্রেস সচিব, সরকারের কর্মচারী, তিনি আবার নাকের ময়লা পরিষ্কার করে সেখানে টিস্যু ফেলছেন। সেই বইমেলা যে আসলে কত ভালো হবে বা সেই বইমেলায় কতটুকু মুক্ত চিন্তার চর্চা হবে সেটা তো ধারণা। বাংলাদেশের ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ বাড়তে পারে। এখন সরকার নির্বাচনকে ১ নম্বর অগ্রাধিকার দিয়ে এগোবে, সেটাই চায় দেশটির অন্যতম প্রধান দল বিএনপি। এর মিত্র দলগুলোরও একই অবস্থান বলে মনে হয়। সংস্কার নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক চলছিল। বিএনপি ও এর মিত্ররা নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় সংস্কার করে রোডম্যাপের দাবি করে আসছিল। এখন এ ব্যাপারে চাপ বাড়াবে না তারা। কিছুদিন ধরে জামাতে ইসলামীও আগের অবস্থান থেকে সরে এসে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথাই বলছে। তবে ঢাকা
ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় হামলা ভাঙচুর চালানো হয়েছে। দুদিন ধরে দেশে একটা অরাজকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। ফলে এখন ভিন্ন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে। যখন অন্তর্বর্তী সরকারের ৬ মাস পুরো হচ্ছে, তখন ভিন্ন এক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারকে প্রশ্নের মুখে ফেলেছে। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলছেন, ৩২ নম্বরের ঘটনা সহ সারা দেশ জুড়ে যে ঘটনা হয়েছে তা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, ক্ষুণ্ণ করেছে তার ভাবমূর্তি। নির্বাচন নিয়ে সরকারের প্রতি আস্থার অভাব থেকেই তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের দূরত্ব তৈরি হয়েছিল। এখনকার প্রেক্ষাপট সেই আস্থার অভাব ও দূরত্ব আরো বাড়াবে। সরকার অবশ্য ঘটনার ব্যাপারে ৩ দফায় বিবৃতি দিয়ে তাদের বক্তব্য তুলে ধরেছে। সেই বক্তব্য দেওয়া হয়েছে ভাঙচুর অব্যাহত থাকার দ্বিতীয় দিনে। তাতে সরকার কঠোরভাবে দমন করার কথা বলেছে। সবশেষ বিবৃতিতে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নেতাদের আর কারো সম্পত্তি আর কোনো হামলা না করার আহ্বান জানিয়েছেন। সরকারের এই আহ্বানকে মানুষ কতটুকু আস্থায় নেবে সেই নিশ্চয়তা দেওয়া কঠিন বলে কোনো রাজনীতিবিদ মনে করেন। রাজনীতিবিদদের কেউ কেউ সরকারের অবস্থানের মূল্যায়ন করছেন ভিন্নভাবে। সরকারের সক্ষমতার বিষয়ে প্রশ্ন রয়েছে তাদের। তারা বলছেন, সরকার হয়তো প্রতিক্রিয়া দেখাতে চেয়েছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও থাকা জরুরি। সরকারের সেই ক্ষমতা বা নিয়ন্ত্রণ কতটা আছে সেটা নিয়ে তাদের সন্দেহ আছে। বিএনপি নেতাদের অনেকেই মনে করেন, সাধারণ মানুষের মধ্যেও যেহেতু এমন ধারণা তৈরি হয়েছে যে এটি একটি দুর্বল সরকার, ফলে সরকার কোনো বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বললেও তাতে আস্থা ফিরিয়ে আনা যাচ্ছে না। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের একটা বড় অংশ দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের দিক থেকে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা বা ষড়যন্ত্র থাকবে। আর এমন প্রেক্ষাপটে সরকারের দুর্বলতা যেহেতু প্রকাশ পেয়েছে, সেখানে আরো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন রাজনীতিবিদরা। যদিও হামলা ভাঙচুরের ঘটনার পেছনে ভারতে বসে গত ৫ই ফেব্রুয়ারি অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়কে উস্কানি হিসেবে বর্ণনা করেছে বিএনপি সহ সব দল এবং অন্তর্বর্তী সরকারও। এই যুক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিও দিচ্ছে। কিন্তু পরিস্থিতি একটা অরাজক বা নৈরাজ্যকর অবস্থায় চলে যাওয়ায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কোনো দলের নেতারা বলছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘটনায় একটা প্রতিক্রিয়া হোক, সেটা সরকারও চেয়েছিল। কারণ বুলডোজার বা এসকাভেটর দিয়ে সারা দেশে দুদিন ধরে ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখেনি। ফলে সরকারের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ছিল না বলে তাদের মনে হয়েছে। বিএনপির মিত্রদের মধ্যে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঘটনাগুলো ঘটার সময় সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বরং সরকারের বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। কোনো রাজনৈতিক দল যে সরকারের ভূমিকা ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তারা মনে করছে গত ৬ মাসের বিভিন্ন ক্ষেত্রে সরকারের দুর্বলতার বিষয় আলোচনায় এসেছে। এমনকি জুলাই আগস্টে আন্দোলনের ছাত্র নেতৃত্বের কেউ কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে। আসসালামু আলাইকুম। আমরা তো হেলমেট বাহিনী সম্পর্কে সবাই জানি। ছাত্রলীগের সোনার ছেলেরা হেলমেট পরে যে কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো, হকি স্টিক নিয়ে নামতো, চাপাতি দিয়ে কোপাতো, হাতুড়ি দিয়ে পেটাতো। আবরারকে হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, বিশ্বজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল প্রকাশ্যে। কিন্তু সেগুলো এখন একেবারেই নস্যি। আমাদের সংস্কৃতির উন্নতি ঘটেছে, আমাদের সক্ষমতা বেড়েছে। আমরা কেন সেই চাপাতি, হকি স্টিক কিংবা হেলমেট নিয়ে পড়ে থাকবো? আমাদের সংস্কৃতির এতটাই উন্নতি ঘটেছে যে আমরা সেখান থেকে একবারে সরাসরি বুলডোজারে চলে গেলাম। এগুলো তো বাস্তবতা। প্রিয় দর্শক, আমি কি কোনো কথা এতটুকু বানিয়ে বলছি? যে আমরা দেখে এসেছি, ইতিহাস তো সেভাবেই নির্মাণ হবে। আমি ইতিহাস লিখতে বসিনি, আমি শুধু ঘটনা পরম্পরায় কয়েকটি উদাহরণ টেনে নিয়ে এলাম। এবং সবচেয়ে বড় সংস্কার নিশ্চয়ই এটি, সরকারের উপদেষ্টারা সরকারের নীতি নির্ধারকরা যে কথায় কথায় সংস্কারের মূলা ঝুলিয়ে রাখছে আমাদের সামনে। আমি মনে করি এই যে সংস্কারটি হলো সবচেয়ে বড় সংস্কার, এর পরে আর কোনো সংস্কারের প্রয়োজন নেই। এবং এই যে ভয়ঙ্কর সংস্কারটি হলো, ভয়ঙ্কর সাংস্কৃতিক বিপ্লব ঘটলো, আমি এক্ষেত্রে অন্তত এটিকে বিপ্লব বলবো। 5ই আগস্টকে বিপ্লব কেউ বলেন আর না বলেন, সরাসরি হেলমেট বাহিনী থেকে বুলডোজার বাহিনীতে আমাদের যে অগ্রযাত্রা, সেটা নিশ্চয়ই একটা বিপ্লব। এই যে এত দ্রুত আমরা মাত্র কিছুদিনের ব্যবধানে হেলমেট, চাপাতি, হকি স্টিক বা দেশি বিদেশি অস্ত্র থেকে সরাসরি বুলডোজারে চলে এলাম, চারটিখানি কথা নয়। আগে তো বা কদিন আগেও অস্ত্রশস্ত্র লুকিয়ে বহন করা হতো, একটা সময় প্রকাশ্যে বের করা হতো, টার্গেট ফুলফিল করা হতো। কিন্তু এখন তো বুলডোজার প্রকাশ্যেই বহন করা হবে, এটি ছাড়া কোনো উপায় নেই। বুলডোজার তো আর পকেটে নিয়ে বের হওয়া যাবে না, তাই না? এর বহুবিধ ব্যবহার এখন শুরু হবে। প্রতিবেশী কারোর সঙ্গে শত্রুতার সীমানা সংক্রান্ত বুলডোজার ডেকে নিয়ে এসে, পেশি শক্তির যদি আমার থাকে, আমি বুলডোজার দিয়ে সীমানা প্রাচীর ভেঙে দিয়ে প্রতিবেশীর বাড়ি গুড়িয়ে দিতে পারবো। ব্যক্তিগত কারোর সঙ্গে শত্রুতা, বুলডোজার নিয়ে এসে আমি তাকে শূন্যে তুলে দিয়ে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলতে পারবো। কোথাও কোনো আন্দোলনে এখন আর পুলিশের টিয়ার শেল কিংবা লাঠিচার্জের নিশ্চয়ই কোনো প্রয়োজন হবে না, সরাসরি বুলডোজার চালিয়ে দেওয়া যাবে। একটা পরামর্শ আমি পরামর্শটা দিতে চাই, তা হচ্ছে বুলডোজারের ব্যবসা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে জমজমাট হয়ে উঠবে। আপনারা যারা নতুন ব্যবসা করতে চান বা ব্যবসা কনভার্ট করতে চান, বুলডোজার ব্যবসায় আপনারা টাকা লগ্নি করতে পারেন। মানে ব্যবসা একেবারে খারাপ হবে না নিশ্চয়ই। এবং এই বুলডোজার যারা আগে থেকে বুলডোজারে বিনিয়োগ করলেন, তারাই লাভবান হবেন বেশি। তার কারণ যারা পথ দেখায় তারাই তো লাভবান বেশি হয়।
এবং তারা তো অগ্রপথিক হয়ে থাকে। আমাদের স্বরাষ্ট্র সচিব, সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, তিনি অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে বোঝানোর চেষ্টা করেছেন যে অপারেশন ডেভিল হান্ট কী কারণে। তার কাছে প্রশ্ন ছিল যে পুলিশের এই নাজুক অবস্থায় এত বড় অপারেশন কিভাবে চলবে। উত্তরে তিনি বলেছেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতটাই অমানবিক হতে পারেনি, কিন্তু সরকারি উপদেষ্টাদের নির্দেশে বা পরোক্ষ সহযোগিতায় বুলডোজার নেমে আসে। তিনি বলছেন যে আমরা পুলিশকে রিফর্ম করেছি, অনেকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেটাকে স্বাভাবিক করতে এই অপারেশন চালানো হবে। বিষয় হচ্ছে যে নাসিমুল গনি সাহেব যে কথাই বললেন সেটিও বুলডোজার যেমন এখন স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে, তাদের মতো সচিবদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আমাদের কাছে স্বাভাবিক মনে হতেই পারে। আমরা আওয়ামী লীগের সচিবদের দোষ দিই, আওয়ামী লীগ সরকারের সময় যারা দায়িত্ব পালন করেছেন সরকারি পর্যায়ে ঊর্ধ্বতন পদে থেকে, যে তারা এই ধরনের কথা বলছিলেন, তাদেরকে তো ছাড়িয়ে যাওয়া হচ্ছে। সংস্কৃতি কিংবা অপসংস্কৃতি থেকে একটু আগে বললাম আমরা এক লাফে রাতারাতি অনেক বড় সড়ো জায়গায় চলে এসেছি লাফ দিয়ে। আমরা চলবে পেশাদারিত্বের সঙ্গে, দক্ষতার দিক থেকে তাদের কথাবার্তায় বিভিন্ন কাজকর্মে তাদেরকে সেভাবে হাজির করবেন, কিন্তু তারাও চলছেন বুলডোজারের মতন দানবীয় কায়দায়। তিনি কি বললেন যে যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ বাঁচিয়ে রাখেনি। তিনি কি বলতে চাইছেন? এটা বিপ্লব ছিল, কোনো অর্থেই বিপ্লব ছিল? তিনি তো ছাত্র সমন্বয়ক ভাষায় কথা বলছেন, অথবা সরকারের যেই ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা রয়েছেন তাদের ভাষাতে কথা বললেন। তিনি সরাসরি এটাকে বিপ্লব বললেন এবং কাউকে বাঁচিয়ে রাখতে চান না তেমন ইঙ্গিতই তো দিলেন। মানে সরকার এতক্ষণ পর্যন্ত মানবিক আছে তাদেরকে না মেরে, কিন্তু যদি মেরেও ফেলে যারা পরাজিত শক্তি, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত অথবা সমর্থক, তাদের সবাইকে মেরে ফেললেও তাদের সমস্যা কিছু নেই, এটি বৈধতা পেতেই পারে। এই হচ্ছে সিনিয়র স্বরাষ্ট্র সচিবের ভাষ্য। যারা বুলডোজারের নেতৃত্ব দিচ্ছেন, বুলডোজারকে উৎসাহিত করছেন, বিভিন্ন স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা, বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত যারা গুড়িয়ে দিতে হুঙ্কার ছাড়ছেন, সরকারি সংস্থার বুলডোজারও তো আমরা এগিয়ে আসতে দেখেছি। সিটি কর্পোরেশনের বুলডোজার এলো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে। সেই সব ইন্ধনদাতাদের মতন কথা বলছেন সিনিয়র স্বরাষ্ট্র সচিব। এখন যা চলছে এবং এই যে নাসিমুল গনিরা কথা বলছেন, যেসব দেশে বিপ্লব হয়েছে প্রকৃত অর্থে সেই বিপ্লবগুলোকেই অপমান করা হচ্ছে। মানুষ কি এই জন্য গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল? স্রেফ একটা গণ আন্দোলন তো, কিংবা একটা অভ্যুত্থান 5 আগস্টে যা ঘটেছে, এই মানুষগুলোর সঙ্গে যে প্রতারণা করা হলো। এবং এখন যা চলছে, একটি কথা মনে করিয়ে দিই, 5 আগস্ট শেখ হাসিনার সামনে গরম ভাত রাধা ছিল, তাকে পালাতে হয়েছিল সেই গরম ভাত ফেলে। ভবিষ্যতে আবার অন্য কাউকে কিভাবে পালাতে হয় আমরা অবশ্য তা ঠাউর করে বলতে পারছি না। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, রহস্যময় প্রতিবেদন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের অবস্থা কেমন, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা কম বেশি সকলেই এই সম্পর্কে অবগত আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সব কিছু মিলিয়ে একটি কথা দাঁড়াচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আর টিকতে পারলেন না। যে কোনো সময় তার পতন হয়ে যেতে পারে এবং তিনি পদত্যাগ করতেও পারেন। তাছাড়া সম্মানিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগ খুবই শক্তিশালী হয়ে ফিরতেছেন, হয়তো আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরবেন এবং ক্ষমতায় বসবেন। তো দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।